প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালোই আছো। গত ক্লাসে আমরা ত্বরণ আর মন্দন নিয়ে কথা বলছিলাম এবং তোমাদের একটা সূত্র প্রতিপাদন করে দেখিয়েছি, b = u + at। আজকে আমরা আরো নতুন নতুন সূত্র নিয়ে কথা বলবো। সকলকেই আজকের ক্লাসে আমন্ত্রণ। এখানে যে কথাগুলো আছে এগুলো একটু তোমরা পড়তে পারো, পরে দেখতে পারো। এগুলো পড়লে তোমাদের কি বোঝাতে চেয়েছে অনেকখানি পরিষ্কার হবে। আমাদের চারিপাশে গতির যেসব উদাহরণ দেখি, গাড়ি, ট্রেন, সাইকেল, সেসবের ক্ষেত্রে প্রায় ত্বরণ সবসময় অসম ত্বরণ। অসম ত্বরণ কেন বলছি? কারণ অলওয়েজ বেগের পরিবর্তন হয়। একটা গাড়ি যখন চলছে কিংবা ট্রেন বা সাইকেল তুমি যদি চালাও বা অন্যটা চালায়, দেখো সবসময় কি হয়, বেগে চলে না, বেগের পরিবর্তন হয়। আর বেগের পরিবর্তন হলেই তো সেটা ত্বরণ হয়। এবং এই বেগের পরিবর্তনটা আবার সবসময় একই হয় না, কখনো জোরে চলে, কখনো আস্তে চলে। তাহলে সেই ত্বরণটা আবার অসম ত্বরণ। যেমন তোমাকে আমি যে কথাটা বললাম এখানে বুঝাইছে, একটি গাড়ি যদি স্থির অবস্থা থেকে শুরু করে ধীরে ধীরে বেগবান হয়, তাহলে তার ত্বরণ 0 থেকে শুরু করে ধীরে ধীরে একটি মানে পৌঁছায়। প্রথমে 0 থাকে, যখন স্টার্ট দিচ্ছে তখন ত্বরণ হয়নি, ত্বরণ 0। ধীরে ধীরে আস্তে 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 এটা বাড়তে শুরু করে এবং বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট জায়গাতে পৌঁছায়। গাড়ি যখন তার পূর্ণ বেগে পৌঁছায় তখন আর গতি বাড়ে না, একটা লিমিট থাকে কত পর্যন্ত গাড়িটা বাড়বে। যখন সর্বোচ্চ গতিবেগ পেল তখন আর গতি বাড়বে না, অর্থাৎ ত্বরণ আবার 0 হয়ে যায়। তাহলে বেগ যদি না বাড়ে, সমবেগ হয়ে গেল না? বেগ না বাড়লে তো সমবেগ বা সুষম বেগ হয়ে গেল। তার সুষম বেগের ক্ষেত্রে ত্বরণ কি? 0, কারণ বেগের পরিবর্তন হচ্ছে না। আবার গাড়িটি যদি বেগ কমিয়ে থামতে শুরু করে, কমাতে থাকে, সেটা ত্বরণ। কোন ত্বরণ বলে মনে হচ্ছে? এটা বেগ হ্রাস পেলে নেগেটিভ ত্বরণ, ঋণাত্মক ত্বরণ, যেটাকে আমরা বলেছি মন্দন। তাহলে মন্দন হতে থাকে। গাড়ি যদি পুরোপুরি থেমে যায় তাহলে সেখানে আর কোনো বেগ রইল না, তার বেগ রইল না, বেগ 0। আর বেগ না থাকলে ত্বরণও নাই, ত্বরণও 0, তাহলে দুটোই 0 হয়ে যায়। আচ্ছা, এগুলো তোমার এমসিকিউ এর জন্য লাগবে, এগুলো ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, তোমাদের মনে হতে পারে সমত্বরণের উদাহরণ খুঁজে পাওয়া বুঝি খুব কঠিন, তাহলে সুষম ত্বরণে চলমান বস্তুর উদাহরণ কোথায় পাবো? আমরা যে উদাহরণগুলো দিলাম, চারিপাশে গাড়ি টাড়ি এসব যে চলে, মানুষ হাঁটে, সাইকেল চলে, তো অসম ত্বরণের উদাহরণ। তাহলে কি সুষম ত্বরণে চলমান বস্তুর কোনো উদাহরণ কি নেই? আসলে আমরা আমাদের চারিপাশে যা কিছু দেখি তার মধ্যে কিছু সমত্বরণ একটা পরিচিত উদাহরণ হচ্ছে, সেটি হচ্ছে মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ। মাধ্যাকর্ষণ কাকে বলে, মাধ্যাকর্ষণ বল কাকে বলে তুমি পড়েছো ক্লাস 8-এ। মাধ্যাকর্ষণ ত্বরণও পড়েছো। এখানে বেগ বৃদ্ধির হার, প্রতি সেকেন্ডে কি পরিমাণ বেগ বাড়ে কোনো বস্তুকে যদি আমরা উপর থেকে ছেড়ে দিই, পৃথিবীর অভিকর্ষীয় বলের কারণে এটা পৃথিবীর কেন্দ্রের দিকে ছুটতে থাকে এবং এটা এখানে ত্বরণ হয়, বেগ বাড়তে থাকে এবং এই বেগটা ফিক্সড। এটা আমাদের নিচে মনে আছে জি, স্মল জি, অভিকর্ষজ ত্বরণ, এবং তার মানও তোমরা নিশ্চয়ই জানো, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কথার অর্থ কি? প্রতি সেকেন্ডে বস্তুটির বেগ 9.8 মিটার পার সেকেন্ড বাড়তে থাকে, মানে এক সেকেন্ডে 9.8 মিটার করে বেগ বাড়তে থাকে। কোথায় বাড়ে? যখন মুক্তভাবে কোনো বস্তু উপর থেকে যখন পৃথিবীর কেন্দ্রের দিকে পড়ে, তাহলে কি হলো? ধরো মনে করো প্রথম সেকেন্ডে বস্তুটা 9.8 মিটার পার সেকেন্ড বস্তুটার বেগ হলো, কেমন? পরের সেকেন্ডে ওই 9.8 তো আছে, তার সাথে আরো 9.8 যোগ হলো, তাহলে কত হলো? দুইটা যোগ করো, 19.6, 19.6 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তৃতীয় সেকেন্ডে আরো 9.8 যোগ হবে। এইভাবে যোগ হতে হতে যখন বস্তুটি মাটির কাছাকাছি পৌঁছে যাবে, মাটি টাচ করবে না, মাটির কাছাকাছি যখন পৌঁছে যাবে তখন এটি স্পিড বলবো না কারণ এটার দিক আছে, ওটার বেগ সবচেয়ে বেড়ে যাবে।
কিন্তু যখন মাটি স্পর্শ করে ফেললো তখন বেগ কত? তখন বেগ 0। আচ্ছা, আর আমরা v is equal to at পড়লাম, এখানে একটু আগে প্রমাণ করলাম v is equal to at। দেখো এখানে এ হচ্ছে ত্বরণ, আর যখন কোনো বস্তু অভিকর্ষের কারণে এটার বেগবান হবে, অভিকর্ষের কারণে বস্তুটা গতি পাবে, তখন আমরা ত্বরণটা এর পরিবর্তে কি দিতে পারি? g দিতে পারি। তখন আমরা লিখতে পারি v is equal to gt। বুঝতে পারলে না? v is equal to gt। তাহলে v is equal to gt কোথা থেকে আসলো? v is equal to gt কোথা থেকে আসলো? v is equal to gt আসলো v is equal to at থেকে। এই জায়গায় g বসেছি কেন? এই সকল ধরনের ত্বরণ ব্যবহারের ক্ষেত্রে এ ব্যবহৃত হয়, আর যখন শুধু অভিকর্ষজ ত্বরণ তখন স্মল g ব্যবহৃত হয়ে থাকে। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। গতির সমীকরণ। গতির সমীকরণ আমরা এই বইতে শুধু সরলরৈখিক গতি নিয়ে আমাদের আলোচনা, শুধু সরলরৈখিক গতি নিয়ে আলোচনা। তাই এই গতি সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই, গতির কিছু সমস্যার সমাধান করতে চাই, গতি সম্পর্কে বিস্তারিত জানা, সমস্যার সমাধান করা, এগুলোর জন্য কিছু রাশির সাথে পরিচিত হব এবং এগুলো নিয়ে কিছু সমস্যা সমাধানের জন্য কিছু সমীকরণ তৈরি করা হয়েছে, সেগুলোর সাথে আমরা পরিচিত হব। চলো তাহলে সেগুলো শুনে আসি, দেখে আসি কিভাবে করে। এখানে ইতিমধ্যে আলোচনায় তোমরা দেখেছো ইউ দিয়ে কি বোঝায়? আদিবেগ বোঝায়। হচ্ছে সমকালের শুরুতে বেগ। এই আদিবেগ বলতে আমরা যে সময়টা নিয়ে কথা বলবো সেটার স্টার্টিং এ যে বেগটা থাকে, একটা শূন্য থাকতে পারে বা চলমান বস্তু হতে পারে। তুমি এটা একটু বুঝাই তোমাকে। একটা বস্তু স্থির অবস্থা দাঁড়িয়ে আছে, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, তারপর এটা একটু পরে স্টার্ট দিয়ে চলতে শুরু করলো, তাহলে এখানে আদিবেগটা কত? 0 কিন্তু। আচ্ছা, কিন্তু তুমি দাঁড়িয়ে আছো, তোমার সামনে দিয়ে একটা গাড়ি চলে গিয়ে তোমার একটু সামনে গিয়ে থেমে গেল, তাহলে এখানে কিন্তু শেষ বেগটা 0, আদিবেগ কিন্তু 0 নয়। আদিবেগ তো বস্তুটা চলমান ছিল, গাড়িটা চলমান ছিল। কাজেই এই বিষয়গুলো তোমাকে চিন্তা করে, আদিবেগ হলেই 0 হবে তা কিন্তু না। তাহলে তোমাকে অবস্থাটা বুঝে তোমাকে সেই ক্যালকুলেশনটা করতে হবে, হিসাবটা করতে হবে। এ মানে হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়, এখানে তোমার যে ক্যালকুলেশনটা থাকবে সেখানে যে সময়টার কথা বলা হয়েছে সেই সময়টি। আর ভি হিসাবে তোমাকে একটু আগে বললাম বিশেষ বেগ। আর এস মানে সরণ। সরণের যে ডিসপ্লেসমেন্ট, ডি দিলে ভালো হতো কিন্তু ডি আবার অন্য অর্থে ব্যবহৃত হয়, কাজে এখানে ডি দেওয়া যায়নি, এখানে এস দিয়ে সরণ বোঝায়। অতিক্রান্ত সময় বস্তুখানে যে দূরত্ব অতিক্রম করেছে সেটাকে বোঝায়। আমরা এই যে রাশিগুলো ইউ, এ, টি, ভি, এস, এগুলোর মধ্যে রিলেশন আছে, সম্পর্ক আছে। এই সম্পর্কগুলো তোমাদের এখানে বলা হচ্ছে যে রাশিগুলো ধনাত্মক বা ঋণাত্মক মান হতে পারে। হ্যাঁ, ঋণাত্মক ধনাত্মক মান তো পজিটিভ নেগেটিভ দুটো হতে পারে, কিন্তু অন্য কোনো দিক বরাবর হবে না। অন্য কোনো দিক বুঝেছ? অন্য কোনো দিক মানে যেমন ধনাত্মক ঋণাত্মক, আমি বিষয়টা একটু বুঝে আসি। তোমরা নিশ্চয় তোমাদের গ্রাফ সম্পর্কে অভিজ্ঞতা আছে। এটা এক্স প্রাইম রেখা, এটা ওয়াই প্রাইম রেখা। এদিকে হলো এক্স পজিটিভ, এদিকে হলো এক্স নেগেটিভ, আবার এদিকে ওয়াই পজিটিভ, এদিকে ওয়াই নেগেটিভ। এইসব ছাড়া আর অন্য কোনো দিকে, এখানে দিক কিন্তু আরো আছে, অন্য কোনো দিকে আমরা এটা বিবেচনা করব না, এটাই বলা হচ্ছে। শুধু আমরা প্লাস মাইনাস এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে পারি, তাতে এগুলিকে ভেক্টর হিসেবে বিবেচনা। অন্য কোনো দিক, তোমরা স্কেলার ভেক্টরের মধ্যে পার্থক্য পড়েছো, ভেক্টর তো নানা দিকে হতে পারে, কাজে এখানে বিভিন্ন দিক নিয়ে আমরা এখানে আলোচনা করব না, আমরা শুধু প্লাস মাইনাস এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারি। আচ্ছা,
এই রাশিগুলোর মধ্যে যে সম্পর্ক আছে, দেখো এই রাশিগুলোর মধ্যে যে সম্পর্ক রয়েছে তার প্রায় সবগুলোর মাঝে আমরা বের করে ফেলেছি। আচ্ছা, আমরা কি বের করছি দেখি। এস বা অতিক্রান্ত দূরত্ব সম্বন্ধে আলোচনা বাকি রয়ে গেছে যদি কোনো ত্বরণ না থাকে। হ্যাঁ, তুমি এখানে দেখো আমরা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি সমীকরণটা কিন্তু আমরা প্রমাণ করছি এখানে। এই যে ভি ইজ ইকুয়াল টু ইউ তাহলে বি ইউ এটি এটার মধ্যে সম্পর্কের সমীকরণে যেটা শেষ বেগ, আদি বেগ, ত্বরণ, সময়, এই চারটা রাশির মধ্যে রিলেশনের যে সূত্র সেটা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা কিন্তু বের করে ফেলেছি আমরা। কিন্তু এখানে আমরা নতুন একটা ডিসপ্লেসমেন্ট বা সরণ যে এস শিখলাম, এই এসটা কিন্তু ওখানে নাই, ওই রিলেশনে নাই। আমরা এখানে এস নিয়ে কথাটা একটু বলতে চাই। কেমন, এস নিয়ে কি হবে? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ এস ইজ ইকুয়াল টু ভিটি। আরে এটা কোথা থেকে আসলো? এটা তো একটা জানার বিষয়, তাই না? চলো তো এটা একটু জেনে আসি। আচ্ছা, ভি ব্যাক, ব্যাক মানে কি? সরণ বাই সময় না? মনে আছে নাকি তোমাদের? ব্যাক মানে সরণ বাই সময়। তাহলে সরণ বাই সময়, সরণ বাই সময় আমরা কিভাবে সেট করতে পারি দেখি। ব্যাক সমান সরণ বাই সময়। সরণকে মোট অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে দ্রুতি পাওয়া যায়, আর যেহেতু এখানে বেগের প্রশ্ন, মোট সরণকে আমরা টাইম দিয়ে ভাগ করলে বেগ পাওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, তুমি এটা থেকে যদি তুমি একটু যাও তাহলে দেখো, এটা থেকে যদি আমরা যাই, এটা ক্রস করলে কি দাঁড়ায়? ক্রস মাল্টিপ্লিকেশন এস ইজ ইকুয়াল টু ভিটি পাচ্ছি না? এস ইজ ইকুয়াল টু ভিটি, এস সমান ভিটি। তাহলে লক্ষ্য করো এস ইজ ইকুয়াল টু ভিটি কিভাবে পেলাম। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এস ইজ ইকুয়াল টু ভিটি। এখানে যে আমরা এস ইজ ইকুয়াল টু ভিটি পাইছি, আশা করি এটা বুঝতে পেরেছ। এরপরে দেখো, যদি সমতরণে থাকে তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমীকরণটা আমরা এর আগে প্রতিপাদন করে এসেছি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এখানে দুইটি ফর্মুলা তুমি জানলে, যখন যে মানগুলো দেওয়া থাকবে ম্যাথমেটিক্স করার সময়, ক্যালকুলেশন করার সময়, তখন আমরা সেই ফর্মুলাগুলো ব্যবহার করব। আচ্ছা, আমরা আরেকটা বিষয় এখানে জানবো, গড় বেগ। গড় বেগ মানে, আমরা একটু আগে আলোচনা করছিলাম, কোন চলমান বস্তুর সকল সময় বেগটা একই হয় না, কখনো বেগ বাড়ে, কখনো বেগ কমে। তো এটাকে যদি আমরা গড়ে কত, গড় শব্দের সাথে তুমি ম্যাথমেটিক্সে পরিচিত হয়েছো আগের ক্লাসগুলিতে, অর্থাৎ মোট যে ব্যাগগুলো থাকবে সবগুলো ব্যাগকে কয়টা ব্যাগ হলো সংখ্যা দিয়ে ভাগ করলে তখন আমরা সেটাকে গড় বেগ বলতে পারবো। এখানে গড় বেগকে ক্যাপিটাল ভি দ্বারা প্রকাশ করা হয়, এবং দেখো ভি ইজ ইকুয়াল টু, ই হচ্ছে আদি বেগ আর শেষ বেগ, তাহলে দুটো বেগ এখানে, এই জন্য 2 দিয়ে ভাগ। তাহলে ইউ প্লাস ভি এর মান ইউ প্লাস এটি আমরা এটা শিখে আসছি, প্রমাণ করে আসছি বাই 2। তাহলে কি দাঁড়ালো? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি। ইউ প্লাস হাফ এটি, এটাকে বোঝাতে হবে কেমন করে আসছে। আচ্ছা, যদি তুমি না বুঝে থাকো তাহলে বোঝানো যেতে পারে। ইউ প্লাস, উপরে দেখো, উপরে ইউ প্লাস এটি, ইউ প্লাস, উপরে দেখো ইউ প্লাস এটি, আর নিচে হচ্ছে 2। আমি আগে উপরেরটা ক্যালকুলেশন করি, তাহলে কি হলো? টোয়াইস ইউ প্লাস এটি। উপরে দেখো টোয়াইস ইউ প্লাস এটি, নিচে কত? 2। তাহলে কি দাঁড়ালো? ভি ইজ ইকুয়াল টু টোয়াইস ইউ প্লাস এটি বাই 2, তাই না বিষয়টি? মোট ইকুয়েশন দাঁড়ালো কি? ভি ইজ ইকুয়াল টু
twice u plus at by 2। আচ্ছা, এটাকে যদি আমরা একটু হিসাব করি, কি দাঁড়ালো twice u by 2, এটাকে দুইটা ভাগ করে ফেলো, twice u by 2 plus at by 2, at by 2। দেখো তাহলে twice u by 2, 2 to cancel হলো, তাহলে কি দাঁড়ালো u plus at by 2। at by 2 মানে কি half at, at by 2 মানে half at। তাহলে কি দাঁড়ালো v is equal to, কি পাচ্ছি তাহলে v সমান u plus half at, v is equal to u plus half at। বুঝতে অসুবিধা হচ্ছে? না, অসুবিধা হয়নি। তাহলে দেখো v is equal to u plus half at, আর আমরা এখানে কি জানলাম সেটা একটু দেখে আসি। v is equal to u plus half at, তাহলে এটা এইভাবে আসছে, তোমাদের দেখায় দিলাম কিভাবে আসছে। কাজে অতিক্রান্ত দূরত্ব s is equal to, আমরা আগে যে vt শিখলাম, s is equal to vt, v এর জায়গায় u plus half at দেওয়া হয়েছে into t, তাহলে s is equal to ut plus half at square, ব্র্যাকেট উঠে দেওয়া হচ্ছে। দেওয়ার পরে এটা আমরা আরেকটা গতির সমীকরণ আমরা পেয়ে গেলাম, খুবই প্রয়োজনীয় একটি সমীকরণ, s is equal to ut plus half at square। পদার্থবিজ্ঞানে বিভিন্ন ক্যালকুলেশন করার জন্য এটা অতীব জরুরি, এই সমীকরণটি এটা আমাদের লাগবে। তাহলে এখন পর্যন্ত আমরা যে গতির সমীকরণগুলো বের করেছি তার প্রত্যেকটিতে সময় বা টি আছে, আমরা ইচ্ছা করলে এই সমীকরণ ব্যবহার করে, আচ্ছা আমরা v is equal to u plus at এটা প্রমাণ করা শিখলাম, s is equal to ut plus half at square এটা প্রমাণ করা শিখলাম। আচ্ছা, এখানে একটা মজার কাণ্ড দেখো তো একটু, তোমরা বীজগণিত ভালো জানো, দেখো তো v is equal to u plus at কে যদি উভয় পাশে বর্গ করি এমন হয় না, স্কোয়ার করলে দুই পাশে বর্গ করলাম। আচ্ছা, এটাকে যদি আমরা a plus b হোল স্কোয়ারের সূত্র দিয়ে ভাঙাই, a স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার হয়, দেখতে পাচ্ছ? আচ্ছা, a স্কোয়ার আলাদা থাকলো, এই দুইটার থেকে আমরা টুয়াইস a কমন নিলাম, এই দুটো থেকে। তুমি বলতে পারো এটাকে টুয়াইস a কমন কেন নেই, এখানে তো টুয়াইস a নাই, 2 নাই, কমন নেই মানে এখান থেকে এটা আমরা এই টুয়াইস দিয়ে ভাগ করে দেবো, এটাকে এবং এটাকে দুইটাকে ভাগ করে দেবো, তাইলে হয়ে যাবে। তাহলে টুয়াইস দিয়ে ভাগ করলে এটা থাকে ইউটি, আর টুয়াইস দিয়ে এটাকে ভাগ করলে a স্কোয়ার টি স্কোয়ারের নিচে তুমি টুয়াইসে দাও, স্কোয়ার টি স্কোয়ার নিচে যদি টুয়াইসে দাও কেমন হয় দেখাই একটু, স্কোয়ার টি স্কোয়ারের নিচে যদি আমরা টুয়াইসে দিই তাহলে কি দাঁড়ায় দেখি তো, এ ক্যান্সেল হয় না, তাহলে এ ক্যান্সেল হলে উপরে থাকে, উপরে তাহলে এত দুইটা ছিল, এখন কয়টা আছে, এত একটা চলে গেল, তাহলে এটি স্কোয়ার হয় না, তাহলে এটি স্কোয়ার হয়, নিচে কি হয়, নিচে 2 হয়, নিচে নিচে 2 হয়। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, নিচে 2 থাকলে এটাকে আমরা আলাদা করে হাফ লিখতে পারি না? হ্যাঁ, নিচে 2 থাকলে এটাকে হাফ লেখা যায়, হাফ, আর সাথে এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার লিখতে পারি আমরা। আশা করি বুঝতে অসুবিধা হয়নি, হাফ এটি স্কোয়ার। তাহলে তোমার কি দাঁড়ালো, এ স্কোয়ার টি স্কোয়ার বাই টুয়াইস ইজ ইকুয়াল টু দাঁড়ালো হাফ এটি স্কোয়ার। কেমন, আমরা যদি আবার যদি এখানে যাচ্ছি দেখে আসি এখন, তাহলে এটা কিভাবে হচ্ছে, তাহলে টুয়াইস এ কমন নিলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার থাকলো, তাহলে কি দাঁড়ালো বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টুয়াইস এ, কিন্তু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মানে আমরা এস প্রমাণ শিখছি, মনে পড়ে, এই যেখানে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইজ ইকুয়াল টু এস, আমরা তার পরিবর্তে আমরা এস দিয়ে দিলাম, তাহলে টুয়াইস এ এস। দেখো কি মানে জাদুর মতো একটার পর একটা আমরা ক্যালকুলেট একটা রিলেশনটা বের করে ফেলতেছি। তাহলে কি দাঁড়ালো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2s। তাহলে আমরা আরো একটা গতির সমীকরণ প্রতিপাদন করলাম, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2s। আশা করি কিভাবে প্রতিপাদনটা হলো ধারাবাহিকভাবে তোমরা আস্তে আস্তে প্রমাণ করতে পারবে, কিন্তু তুমি যেটাই করো, যে সূত্র প্রমাণ করো, ভি কি, ইউ কি, এ কি, এস কি, এগুলো আগে বলে আসবে, প্রতিপাদনের শুরুতে এই তথ্যগুলো দিবে, তারপরে তুমি প্রতিপাদনটা করবে। ঠিক আছে, আশা করি। আচ্ছা, তাহলে আমরা
এই গতির যে সমীকরণগুলো প্রতিপাদন করলাম এগুলো নিয়ে আমরা কি কি সমীকরণ প্রতিপাদন করলাম তাহলে তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই। তাহলে আমরা কি কি সমীকরণটা প্রতিপাদন করলাম? প্রথমে আমরা প্রতিপাদন করলাম v is equal to u plus at। আচ্ছা, তারপরে আমরা প্রতিপাদন করলাম s is equal to কেমন s is equal to vt। তারপর আমরা প্রতিপাদন করলাম s is equal to u plus v by 2 into t। আচ্ছা, এটা বলতে পারো যে এটা তো প্রতিপাদন হয় নাই। এটা আসলে এই যে s is equal to vt আছে না, দেখো v মানে কি গড়বেগ, এই যে গড়বেগ u plus v by 2 গড়বেগ, কেমন? তাহলে হয়ে গেল। আমরা আরেকটা প্রতিপাদন করলাম s is equal to ut plus half at square, at plus half at square, কেমন? আচ্ছা, আমরা আরেকটা প্রতিপাদন করলাম b square is equal to u square plus 2as। তাহলে লক্ষ্য করো এই গতির সমীকরণগুলো আমরা ইতিমধ্যে প্রতিপাদন করে ফেলেছি এবং এগুলো পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমীকরণ এবং এগুলি দিয়ে পদার্থবিজ্ঞানের গতির শুধু গতি না আর অন্যান্য অধ্যায়ে এই ফর্মুলাগুলো লাগে এবং এগুলি দিয়ে বিভিন্ন ক্যালকুলেশন করতে হয়। আজকে এই পর্যন্ত থাকলো। এগুলো প্রতিপাদনগুলো তোমরা নিজেরা আরেকবার চেষ্টা করবে, যদি কোনোটা না বুঝো কমেন্ট বক্সে দিবে, আমি আবার নতুন করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের কমেন্টটা পড়ার পরে। আর এই পর্যন্ত থাকলে এগুলো ভালো করে প্রতিপাদন শিখো এবং পরবর্তী ক্লাসে আমরা এগুলো দিয়ে কিভাবে ক্যালকুলেশন করতে হয় বা এগুলো নিয়ে আমাদের আরো কিছু তথ্য আলাপ আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো ভালো থেকো সকলেই, শুভেচ্ছা নিরন্তর। দেখা হবে পরবর্তী ক্লাসে।